হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজি ক্লাব। আমার চ্যানেল জুলজি ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের যে নতুন টপিক সেটি হচ্ছে বেসিক আইডিয়া অফ পেস্টস অ্যান্ড ইনসেকটিসাইডস ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এই টপিকের আন্ডারে আমাদের যে প্রথম কোশ্চেন সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রিন্সিপাল অফ আইপিএম। তাহলে আইপিএম জিনিসটা কি? এটি হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে আইপিএম সম্পর্কে বলছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, অলসো নোন অ্যাজ ইন্টিগ্রেটেড পেস্ট কন্ট্রোল। এই যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটিকে ইন্টিগ্রেটেড পেস্ট কন্ট্রোলও বলা হয়ে থাকে। ইজ এ ব্রড বেসড অ্যাপ্রোচ দ্যাট ইন্টিগ্রেটস প্র্যাকটিসেস ফর ইকোনমিক কন্ট্রোল অফ পেস্ট, এবং এটিকে মেনলি হচ্ছে অর্থনৈতিকভাবে পেস্টকে কন্ট্রোল করার জন্যই কিন্তু এটিকে অ্যাপ্লাই করা হয়ে থাকে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এইমস টু সাপ্রেস পেস্ট পপুলেশনস বিলো দ্য ইকোনমিক ইনজিউরি লেভেল। এই যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এর যে লক্ষ্য সেটি কি বলছে, যাতে করে অর্থনৈতিকভাবে যাতে করে ফসলের ক্ষতি না হয়, তাহলে যে লেভেলে অর্থনৈতিকভাবে ফসলের ক্ষতি হয় তার থেকে কম লেভেলে যে পেস্টের পপুলেশনটাকে আনার যে লক্ষ্য, সেটাই হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের লক্ষ্য। The UN's Food and Agriculture Organization defines IPM as the careful consideration of all available pest control techniques and subsequent integration of appropriate measures that discourage the development of pest populations and keep pesticides and other interventions to levels that are economically justified and reduce or minimize risks to human health and the environment. IPM emphasizes the growth of a healthy crop with the least possible disruption to agro ecosystems and encourages natural pest control mechanisms. তাহলে বোঝা যাচ্ছে যে খুব যত্ন সহকারে ঠিক যে লেভেলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিটাকে অ্যাপ্লাই করলে আমরা পেস্টের যে পপুলেশন সেটিকে কন্ট্রোলে রাখতে পারবো, যাতে করে সেই লেভেলের বাইরে পেস্টের পপুলেশনটা না পৌঁছে যায়, যাতে করে আমাদের যে ফসলগুলি রয়েছে সেগুলি যাতে করে ক্ষতি সাধন না হয়, এবং সেই যে ইনসেকটিসাইডস ইউজ করা হবে সেটা এতটাই লিমিটেড অ্যামাউন্টে ইউজ করা হবে যাতে করে পেস্টের যে পপুলেশন সেটিকেও আমরা মেনটেন করতে পারি, বেশি হিউজ সেটা যাতে পৌঁছে না যায় হিউজ অ্যামাউন্টে, সেটিকে মেনটেন করতে পারি, এবং তার পাশাপাশি যাতে করে সেই ইনসেকটিসাইডসগুলি মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব না ফেলতে পারে সেরকম লিমিটেড অ্যামাউন্টেই কিন্তু ইউজ করে, যাতে করে আমরা ফসলটাকেও ভালোভাবে ফলাতে পারি। এর যে পদ্ধতি সেটিকেই কিন্তু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করা হয়ে থাকে। Applications: Integrated pest management is used in agriculture, horticulture, forestry, human habitations, preventive conservation and general pest control, including structural pest management, টার্ফ পেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অর্নামেন্টাল পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এই যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটিকে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, হিউম্যান হ্যাবিটেশন, প্রিভেন্টিভ কনজারভেশন অ্যান্ড জেনারেল পেস্ট কন্ট্রোল, এই সমস্ত পদ্ধতিতেই কিন্তু এগুলিকে অ্যাপ্লাই করা হয়ে থাকে, এবং সেটিকে স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট পদ্ধতিতে, টার্ফ ম্যানেজমেন্ট পদ্ধতিতে, এছাড়াও অর্নামেন্টাল পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতেও কিন্তু এই পদ্ধতিটাকে আইপিএম পদ্ধতিটাকে অ্যাপ্লাই করা হয়ে থাকে। Principles: Acceptable pest levels. The emphasis is on control, not eradication. বলছে যে এই যে এমফাসাইজটা, এটা কিন্তু পেস্টটাকে কন্ট্রোল করার জন্যই অ্যাপ্লাই করা হয়ে থাকে, সম্পূর্ণ ইরাডিকেট করার জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয় না। IPM holds that wiping out an entire pest population is often impossible. IPM বলে যে একদম সম্পূর্ণভাবে একটা পেস্টের পপুলেশনকে ওয়াইপ আউট করে দেওয়া কিন্তু সম্পূর্ণ ইম্পসিবল একটা ঘটনা, অ্যান্ড দ্য অ্যাটেম্পট ক্যান বি এক্সপেন্সিভ অ্যান্ড আনসেফ, এবং এরকম যদি অ্যাটেম্পট করা হয়ে থাকে সেটা প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ হয়ে যাবে এবং সেটা কিন্তু আনসেফও হবে। IPM প্রোগ্রামস ফার্স্ট ওয়ার্ক টু এস্টাবলিশ অ্যাকসেপ্টেবল পেস্ট লেভেলস কল্ড অ্যাকশন থ্রেশহোল্ডস and apply controls if those thresholds are crossed. These thresholds are pest and site specific, meaning that it may be acceptable at one site to have a weed such as white clover but not at another site. Allowing a pest population to survive at a reasonable threshold reduces selection pressure.
এই যে থ্রেশহোল্ডটা, এটাতে কী করা হয়ে থাকে, সম্পূর্ণভাবে একটা পেস্টের পপুলেশনকে ওয়াইপ আউট করে দেওয়া হয় না, একটা লিমিটেড অ্যামাউন্টে পেস্টের যে পপুলেশন সেটাকে রাখা হয়, তার বেশি হতে দেওয়া হয় না। এবং এই পদ্ধতিটাতে কী করা হয়, একটা পার্টিকুলার সাইটকে এখানে কিন্তু ফিক্স করা হয়, আগে সেই পার্টিকুলার সাইটের আন্ডারে যে পেস্টের পপুলেশন আছে সেটাকে এখানে রেগুলেট করা হয়ে থাকে। This lowers the rate at which a pest develops resistance to a control. এখানে কি করা হয়ে থাকে, পেস্টের যে রেজিস্ট্যান্সটা থাকে এই ইনসেকটিসাইডের বিরুদ্ধে সেটাকে কিন্তু এখানে লোয়ার করে দেওয়া হয়, মানে নামিয়ে দেওয়া হয় রেজিস্টিভিটিটা। Because if almost all pests are killed, then those that have resistance will provide the genetic basis of the future population. যদি কী করা হয়, এখানে যদি সম্পূর্ণভাবে একটা পেস্টের পপুলেশনকে কিল করে দেওয়া হয় একটা পার্টিকুলার কোনো একটা ইনসেকটিসাইডসের সাহায্যে, তাহলে কি হবে, পরবর্তীকালে যদি সেখানে একটা বা দুটো পেস্টও বেঁচে যায় তাহলে তাদের মধ্যে কিন্তু সেই ইনসেকটিসাইডের বিরুদ্ধে একটা প্রচুর পরিমাণে রেজিস্টিভিটি তাদের শরীরের মধ্যে তৈরি হবে, যেটা কিনা কী হবে, ভবিষ্যতে কিন্তু সেই ইনসেকটিসাইডসের দ্বারা সেই পেস্টের পপুলেশনটাকে কিন্তু আর কন্ট্রোল করা পসিবল হবে না। রিটেইনিং এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ আনরেজিস্ট্যান্ট স্পেসিমেন্স ডাইলিউটস দ্য প্রিভ্যালেন্স অফ এনি রেজিস্ট্যান্ট জিনস দ্যাট অ্যাপিয়ার। Similarly, the repeated use of a single class of controls will create pest populations that are more resistant to that class, whereas alternating among classes helps prevent this. মানে একটু আগে যেটা বললাম, যদি এখানে পেস্ট কন্ট্রোল করার জন্য কন্টিনিউয়াসলি একটাই ইনসেকটিসাইড এখানে ইউজ করা হয়ে থাকে তাহলে কিন্তু পেস্টের শরীরের মধ্যে সেই ইনসেকটিসাইডের বিরুদ্ধে একটা রেজিস্টিভিটি তৈরি হয়ে যাবে। কিন্তু সেখানে যদি আমরা কন্টিনিউয়াসলি ওখানে অল্টারনেটিং ইনসেকটিসাইড ইউজ করি, মানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ইনসেকটিসাইড যদি ইউজ করি তাহলে কিন্তু পেস্টের শরীরের মধ্যে সে বিভিন্ন রকম ইনসেকটিসাইডের বিরুদ্ধে রেজিস্টিভিটি তৈরি করা পসিবল হবে না, এবং সেইভাবে কিন্তু আমরা পেস্টের পপুলেশনটাকে এখানে কন্ট্রোল করতে পারবো। নেক্সট বলছে প্রিভেন্টিভ কালচারাল প্র্যাকটিসেস, বলছে সিলেক্টিং ভ্যারাইটিস বেস্ট ফর লোকাল গ্রোয়িং কন্ডিশনস অ্যান্ড মেনটেনিং হেলদি ক্রপস ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। Plant quarantine and culture techniques such as crop sanitation are next. That removal of diseased plant and cleaning, pruning shears to prevent spread of infections. Beneficial fungi and bacteria are added to the potting media of horticulture crops vulnerable to root disease, greatly reducing the need of fungicides. বলছে এখানে এছাড়াও আরও যে প্র্যাকটিসগুলো এখানে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে যে সমস্ত গাছগুলি এখানে আক্রান্ত হয়ে রয়েছে সেই সমস্ত গাছগুলিকে সেখান থেকে তুলে ফেলা এবং সেখানে আরও কিছু ইনফেকশনটাকে এখানে যে ইনফেকশনটা ছড়াচ্ছে সেই ইনফেকশনটাকে প্রতিরোধ করার জন্য সেখানে আলাদাভাবে কিছু ফাঙ্গি বা ব্যাকটেরিয়া ওখানে অ্যাপ্লাই করা যেতে পারে যাতে করে সেই পেস্টের পপুলেশনটাকে এখানে কন্ট্রোল করা পসিবল হয়। এছাড়াও যে হর্টিকালচার ক্রপসগুলি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকম এই সমস্ত ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া মেনলি ইউজ করা হয়ে থাকে বিভিন্ন রকম রুট ডিজিজগুলিকে আটকানোর জন্য, এবং যাতে করে সেখানে আলাদা করে কোনো ফাঙ্গিসাইডস অ্যাপ্লাই করতে না হয় তার জন্য কিন্তু এরকম স্পেশাল টাইপ অফ যে স্যানিটেশন এবং হাইজিন সেগুলোকে যদি এখানে মেনটেন করা পসিবল হয় তাহলে কিন্তু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম থাকে। নেক্সট বলছে মনিটরিং, রেগুলার অবজারভেশন ইজ ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট। বলছে এখানে কিন্তু রেগুলার অবজারভেশন করাটা ভীষণই জরুরি। অবজারভেশন ইজ ব্রোকেন ইনটু ইন্সপেকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। এখানে অবজারভেশনটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্সপেকশন করা আর একটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা। ভিজুয়াল ইন্সপেকশন, insect and spore traps and other methods are used to monitor pest levels। বলছে একটা যে ভিজুয়াল ইন্সপেকশন সেখানে কি করা হয় যে ইনসেক্ট এবং স্পোরগুলি থাকে সেগুলিকে ট্র্যাপ করা হয়ে থাকে, এবং আদার যে মেথডটি রয়েছে আইডেন্টিফিকেশন এখানে কি করা হয়ে থাকে পেস্টের যে লেভেলটা সেটাকে কিন্তু এখানে মনিটর করা হয়ে থাকে। রেকর্ড কিপিং ইজ এসেনশিয়াল অ্যাজ ইজ এ থ্রু নলেজ অফ টার্গেট পেস্ট বিহেভিয়ার অ্যান্ড রিপ্রোডাক্টিভ সাইকেলস, এবং তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু যে পেস্টের রিপ্রোডাক্টিভ সাইকেল তার সম্পর্কে হিউজ অ্যামাউন্ট অফ আমাদেরকে কিন্তু নলেজ থাকা প্রয়োজন, তাহলেই কিন্তু আমরা খুব ভালোভাবে এই পেস্টগুলিকে কন্ট্রোল করতে পারবো। সিন্স ইনসেক্ট আর কোল্ড ব্লাডেড দেয়ার ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন এরিয়ার টেম্পারেচার, এবং এই সমস্ত যে ইনসেক্টগুলি হয়ে থাকে ওগুলি কিন্তু কোল্ড ব্লাডেড হয়ে থাকে, এই জন্য কিন্তু যে এনভায়রনমেন্টাল যে টেম্পারেচারটাই রয়েছে সেটার উপরেও কিন্তু পেস্টের পপুলেশনটা ডিপেন্ড করে, অর্থাৎ প্রাকৃতিকভাবেও কিন্তু পেস্টের পপুলেশনটা কন্ট্রোল হয়ে থাকে। মেনি ইনসেক্টস হ্যাভ হ্যাড দেয়ার ডেভেলপমেন্ট সাইকেলস মডেলড ইন টার্মস অফ ডিগ্রি ডেজ।
মানে এদের যে ডেভেলপমেন্টাল সাইকেল এটাকে কিন্তু ডিগ্রি ডেজও বলা হয়ে থাকে। দ্য ডিগ্রি ডেজ অফ অ্যান এনভায়রনমেন্ট ডিটারমাইন্স দ্য অপটিমাল টাইম ফর এ স্পেসিফিক ইনসেক্ট আউটব্রেক। প্ল্যান্ট প্যাথোজেন্স ফলো সিমিলার প্যাটার্নস অফ রেসপন্স টু ওয়েদার অ্যান্ড সিজন। মানে প্ল্যান্টের যে প্যাথোজেনগুলি রয়েছে সেগুলোও কিন্তু যেটা বললাম একটু আগে যে প্রাকৃতিকভাবেও এটাকে কন্ট্রোল করা পসিবল হয়। এই জন্য ওয়েদার কন্ডিশন কীরকম, সিজনাল কন্ডিশন কীরকম, টেম্পারেচার কীরকম, হিউমিডিটি কীরকম সেটাও কিন্তু পেস্টের পপুলেশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে থাকে। Mechanical controls. Should a pest reach an unacceptable level, mechanical methods are the first options. যদি হচ্ছে পেস্টের পপুলেশনটাকে কন্ট্রোল করা সম্পূর্ণ আনঅ্যাকসেপ্টেবল লেভেলে পৌঁছে যায় তখন কিন্তু এই ধরনের মেকানিক্যাল মেথডসগুলি এখানে অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং এটাই কিন্তু তখন এখানে লাস্ট অপশান থাকে। They include simple hand picking, barriers, traps, vacuuming and tillage to disrupt breeding. এখানে কি করা হয়ে থাকে, হ্যান্ড পিকিং করা হয়ে থাকে বা এখানে ব্যারিয়ার ইউজ করা হয় বা ট্র্যাপ ইউজ করা হয় বা ভ্যাকিউম ক্লিনার যেখানে ভ্যাকিউমিং ইউজ করা হয়ে থাকে, প্রেশারের মাধ্যমে ইনসেক্টগুলিকে টেনে নেওয়া হয়। এইভাবে কিন্তু এখানে বিভিন্ন সাইট সিলেকশন করে সেখানে পেস্ট পপুলেশন কন্ট্রোল করা হয়ে থাকে মেকানিক্যাল পদ্ধতির মাধ্যমে। এরপরে বলছে রেসপন্সিবল ইউজ। সিনথেটিক পেস্টিসাইডস আর ইউজড অ্যাজ রিকোয়ার্ড অ্যান্ড অফেন অনলি অ্যাট স্পেসিফিক টাইমস ইন এ পেস্ট লাইফ সাইকেল। বলছে এখানে কিন্তু সিনথেটিক পেস্টিসাইডসও পেস্ট কন্ট্রোল ইউজ করা মানে পেস্ট কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়ে থাকে এবং সেটা পেস্টের লাইফ সাইকেলের একটা স্পেসিফিক টাইমেই কিন্তু ইউজ করা হয়ে থাকে। মেনি নিউয়ার পেস্টিসাইডস আর ডিরাইভড ফ্রম প্ল্যান্টস অর ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সেস দ্যাট নিকোটিন, pyrethrum and insect juvenile hormone analogous, but the toxophore or active component may be altered to provide increased biological activity or stability. বলছে এখানে কিন্তু মেইনলি যে সমস্ত পেস্টিসাইডগুলি অ্যাপ্লাই করা হয়ে থাকে বা যে সমস্ত পেস্টিসাইডগুলি এখানে অ্যাপ্লাই করা হয় সেগুলি সাধারণত প্ল্যান্টের থেকে বা কিছু ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সের থেকে কিন্তু ডিরাইভড হয়ে থাকে এবং সেই সমস্ত যে ন্যাচারাল অকারিং সাবস্ট্যান্সেস সেগুলি কী হতে পারে, সেগুলি নিকোটিন বা পাইরিথ্রাম বা ইনসেক্ট জুভেনাইল হরমোন অ্যানালোগাস হতে পারে। তারপরে কি বলছে, কিন্তু বেশিরভাগ যে সমস্ত টক্সোফোর বা অ্যাক্টিভ কম্পোনেন্টগুলি রয়েছে ওগুলিকে কিন্তু পেস্টের যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলিকে কন্ট্রোল করার জন্য এখানে ইউজ করা হয়ে থাকে। অ্যাপ্লিকেশনস অফ পেস্টিসাইডস মাস্ট রিচ দেয়ার ইন্টেন্ডেড টার্গেটস। ম্যাচিং দ্য অ্যাপ্লিকেশনস টেকনিক টু দ্য ক্রপ, দ্য পেস্ট অ্যান্ড দ্য পেস্টিসাইড ইজ ক্রিটিক্যাল। বলছে যে এখানে পেস্টিসাইডগুলি তো অ্যাপ্লাই করা হয়ে থাকে পেস্টের পপুলেশনটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু এখানে যে প্রপার ম্যাচিংটা যে পার্টিকুলার কোন পেস্টের জন্য এখানে কোন পেস্টিসাইড অ্যাপ্লাই করা হবে সেটাকে কিন্তু এখানে একদম প্রপারলি সিলেক্ট করা কিন্তু এখানে খুব একটা কঠিন বিষয়। দ্য ইউজ অফ লো ভলিউম স্প্রে ইকুইপমেন্ট রিডিউসেস ওভারঅল পেস্টিসাইড ইউজ অ্যান্ড লেবার কস্ট। যদি এখানে অল ওভার ভলিউমে যদি যে স্প্রেটা করা হয়ে থাকে পেস্টিসাইডে যদি সেটার কোয়ান্টিটিটাকে লো করা পসিবল হয় তাহলে কিন্তু পেস্টের পপুলেশনটাকে কন্ট্রোল করা পসিবল হবে এবং তার সাথে সাথে কিন্তু যে ফসলের ক্ষতি সেটাকেও মানে ফসলের ক্ষতি সাধন যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখা পসিবল হবে এবং তার সঙ্গে সঙ্গে যে খরচটা সেটিও কম হবে। আমাদের যে সেকেন্ড কোশ্চেন সেটি হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল। বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল বলতে আমরা কী বুঝি? বলছে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল সম্পর্কে বায়োলজিক্যাল কন্ট্রোল আর বায়ো কন্ট্রোল ইজ এ মেথড অফ কন্ট্রোলিং পেস্ট সাচ অ্যাজ ইনসেক্ট, মাইটস, উইডস অ্যান্ড প্ল্যান্টস ডিজিজ ইউজিং আদার অর্গানিজমস। বলছে বায়োলজিক্যাল কন্ট্রোল বা বায়ো কন্ট্রোল বলতে আমরা এটাই বুঝি যে পেস্টের পপুলেশনটাকে কন্ট্রোল করা। সে সমস্ত পেস্ট হতে পারে ইনসেক্ট বা মাইটস বা উইডস বা আদার্স যে সমস্ত প্ল্যান্টের ডিজিজ সেগুলি হতে পারে এবং বলছে এটাকে আদার্স কোনো অর্গানিজমস এগুলোর উপর অ্যাপ্লাই করে এই সমস্ত পেস্টগুলিকে কন্ট্রোল করার যে মেথড সেটাকেই বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল বা বায়ো কন্ট্রোল মেথড বলা হয়ে থাকে। It relies on predation, parasitism, herbivory or other natural mechanisms but typically also involves an active human management role. বলছে এগুলি প্রধানত প্রিডেশন করার জন্য বা প্যারাসিটিজম বা হার্বিভোরি বা আদার ন্যাচারাল যে সমস্ত মেকানিজম সেগুলিকে এখানে অ্যাপ্লাই করা হয়ে থাকে, কিন্তু মেনলি এখানে হিউম্যান যে ম্যানেজমেন্ট রোলটাই কিন্তু মেনলি এখানে অ্যাক্টিভ হিসেবে মানে ফাংশন করে, অ্যাক্টিভ রোল প্লে করে। ন্যাচারাল এনিমিস অফ ইনসেক্ট পেস্ট অলসো নোন অ্যাজ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্টস ইনক্লুড প্রিডেটর্স, প্যারাসিটয়েডস, প্যাথোজেন্স অ্যান্ড কম্পিটিটার্স। মানে এখানে যে ন্যাচারাল এনিমিগুলি রয়েছে ইনসেক্ট পেস্টের তার যে শত্রু ন্যাচারাল যে শত্রু সেগুলি হতে পারে অন্য কোনো পোকামাকড় যেগুলি হচ্ছে আমাদের যে টার্গেট পেস্ট সেটির শত্রু হতে পারে বা সেটা কোনো প্যাথোজেন হতে পারে বা সেটা কোনো ওই আমাদের যে টার্গেট পেস্ট তার কম্পিটিটার্স হতে পারে। এইভাবে কিন্তু আমরা বায়োলজিক্যাল পদ্ধতিতে আমাদের যে টার্গেট পেস্ট সেটিকে কন্ট্রোল করতে পারি। বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট অফ প্ল্যান্ট ডিজিজেস আর মোস্ট অফেন রেফার্ড টু অ্যাজ অ্যান্টাগোনিস্টস। বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্টস অফ উইডস ইনক্লুড সিড প্রিডেটর্স, হার্বিভোরস অ্যান্ড প্ল্যান্ট প্যাথোজেন্স।
Biological control can have side effects on biodiversity through attacks on non-target species by any of the same mechanisms, especially when a species is introduced without through understanding of the possible consequences. এই সমস্ত বায়োলজিক্যাল কন্ট্রোলের কিছু সাইড এফেক্টও হয়ে থাকে। অনেক সময় কী হয়, আমাদের যে টার্গেট পেস্ট সেটির কন্ট্রোল হওয়ার পাশাপাশি তার সাইড এফেক্ট হিসাবে কিন্তু আদার্স কিছু নন টার্গেট পেস্টের পপুলেশনেরও কিন্তু এখানে কন্ট্রোল হয়ে যায়, যেটার মাধ্যমে কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে অন্যান্য আরও সাইড এফেক্ট পড়তে পারে। আমাদের যে থার্ড কোশ্চেন সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল মেথড। বলছে প্রিন্সিপাল রিকোয়ার্স ফর বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল দ্য কালেকশন অফ প্রিডেটার্স অ্যান্ড প্যারাসাইটস ফ্রম ডিফারেন্ট প্লেসেস ওয়ার দে অকার ন্যাচারালি ইন লার্জ নাম্বার অ্যান্ড রিলিজিং দেম অ্যাট দোজ প্লেসেস ওয়ার দে আর নিডেড অ্যান্ড মেড ডু ওয়েল। বলছে যে কিছু কিছু সময় কি হয়, আমাদের একটা পার্টিকুলার কোনো একটা টার্গেট পেস্ট যেটিকে আমরা কন্ট্রোল করতে চাইছি, দেখা গেল তার পাশের কোনো এরিয়ায় সেই যে টার্গেট পেস্ট তার কোনো এনিমি পেস্ট সেখানে থাকে এবং সেটা একটা হিউজ কোয়ান্টিটিতে থাকে, মানে প্রচুর সংখ্যায় থাকে। যদি আমরা কোনোভাবে সেই আমাদের টার্গেট পেস্টের যে শত্রু যে পেস্টটা সেটিকে আমাদের টার্গেট পেস্টের এরিয়ায় নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, আমরা বায়োলজিক্যাল পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের টার্গেট পেস্টের যে পপুলেশন সেটিকে কন্ট্রোল করতে পারবো এবং যেটা অনেক ভালো ফলদায়ক হবে। The collection, storage and handling of the host insects to kill them without killing the parasites and predators। মানে এখানে কি হবে, কোনো রকম আলাদা করে কোনো প্যারাসাইট বা প্রিডেটরের ইউজ করার প্রয়োজন পড়বে না বা আলাদা করে কোনো ইনসেকটিসাইড ইউজ করার প্রয়োজন পড়বে না। এখানে আমাদের টার্গেট যে পেস্ট সেটিকে আমরা এরকম টার্গেট পেস্টের এনিমি পেস্টের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারবো। The rearing of parasites and predators in large number under favorable condition and releasing them whenever needed। বলছে আমরা কিন্তু ফেভারেবল কন্ডিশনের মাধ্যমে এই যে আমাদের লার্জ নাম্বার অফ প্রিডেটার্স, আমাদের টার্গেট পেস্টের যে প্রিডেটার্স তাকে কিন্তু আমরা আমাদের টার্গেট পেস্টের সাইট লোকেশনে আমরা এখানে তাদেরকে ছেড়ে দিতে পারি এবং তার ফলে আমরা পেস্ট পপুলেশন কন্ট্রোল করতে পারি। Importing predators, parasites and diseases from abroad, which is an important method generally under practice now and is applied when some pests are entry on imported goods leaving their natural enemies there। বলছে আমরা কিন্তু এরকমভাবে পেস্ট কন্ট্রোল করার জন্য বাইরের কোনো জায়গা থেকেও কিন্তু আমরা এই পার্টিকুলার পেস্টের যে এনিমি পেস্ট সেটাকে কিন্তু আমরা আমাদের পার্টিকুলার পেস্টের যে সাইট লোকেশন সেখানে ইম্পোর্টও করতে পারি এবং যেই পদ্ধতিটাকে বর্তমানে সায়েন্টিফিক্যালি অ্যাপ্লাই করা হয়ে থাকে। আমাদের যে ফোর্থ নাম্বার কোয়েশ্চেন সেটি হচ্ছে ক্লাসিফাই ইনসেকটিসাইডস অন দ্য মোড অফ দেয়ার এন্ট্রি। তো আমাদের ফার্স্ট যে পার্টটি রয়েছে ইনসেকটিসাইডের সেটি হচ্ছে স্টমাক পয়জন। বলছে দ্য অ্যাকশন অফ পয়জনিং ইজ কজড প্রিলিমিনারি বাই অ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টিভ সিস্টেম ওয়াইল দ্য সাকিং ইনসেক্ট ফিডিং অন প্ল্যান্ট। বলছে যখন এই সমস্ত সাকিং ইনসেক্টগুলি প্ল্যান্টের উপর থাকে এবং সেখান থেকে ফিডিং করে, সেখানে যদি এই ধরনের পয়জনগুলি অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে কি হবে, ফিডিং করার সময় এই সমস্ত পয়জনগুলি কিন্তু সেই সাকিং ইনসেক্টের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে পৌঁছে যাবে এবং তারপরে কিন্তু সেখানে গিয়ে বিভিন্ন রকমের মানে প্রবলেম ক্রিয়েট করা শুরু করবে এবং যার ফলে সেই যে সাকিং ইনসেক্টস যেগুলি রয়েছে যেটির পপুলেশনটাকে আমরা কন্ট্রোল করতে চাই সেটিকে কিন্তু কন্ট্রোল করা পসিবল হবে। এক্সাম্পল হচ্ছে এই ধরনের স্টমাক পয়জনের থ্যালিয়াম, সালফার, ফসফরাস, মার্কারি ইত্যাদি। তারপরে বলছে কন্ট্যাক্ট পয়জন দ্য টক্সিক কেমিক্যাল হুইচ কিলস দ্য ইনসেক্টস বাই সিম্পল কন্ট্যাক্ট অর টাচ ইজ কল্ড অ্যাজ কন্ট্যাক্ট পয়জন। মানে যে সমস্ত টক্সিক কিছু এফেক্ট থাকে এরকম কিছু কিছু পয়জনের যেগুলোর সংস্পর্শে আসা মাত্রই সেই ইনসেক্টটি আক্রান্ত হয়ে যাবে এবং তার শরীরে ক্ষতি সাধন হবে, এগুলিকে কন্ট্যাক্ট পয়জন বলা হয়ে থাকে। এটা হতে পারে নিকোটিন সালফেট বা নিম এক্সট্র্যাক্ট বা বিএইচসি বা ডিডিটি ইত্যাদি। তারপরে বলছে সিস্টেমিক পয়জন দিস পয়জন রিচ টু ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্টস। এটি কিন্তু প্ল্যান্টসের গায়ের দুটো ডিফারেন্ট পার্টে পৌঁছে যায়। একটা বলছে ফিডিং অন দ্য ট্রিটেড প্ল্যান্ট থ্রু সাকিং মেকানিজম অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ এ স্টমাক অ্যান্ড কন্ট্যাক্ট পয়জন। বলছে এটা কিন্তু প্ল্যান্টের বিভিন্ন বডি পার্টে পৌঁছে যায় এবং এটা কিন্তু সাকিং মেকানিজমের মাধ্যমে, মানে যখন ইনসেক্ট এই সমস্ত প্ল্যান্টের থেকে সাকিং শুরু করে ফিডিংয়ের জন্য তখন কিন্তু স্টমাক পয়জনের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট পয়জন হিসাবেও এই ধরনের যে সিস্টেমিক পয়জন সেগুলি কাজ করে। তারপরে বলছে ফিউমিগ্যান্টস দে আর অ্যাপ্লাইড অ্যাজ ভেপার অ্যান্ড অ্যাফেক্টেড দ্য রেসপিরেটরি সিস্টেম কজিং দ্য ডেথ অফ ইনসেক্টস। এগুলিকে কিন্তু ভেপার হিসেবে অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং সেগুলি ইনসেক্টের রেসপিরেটরি সিস্টেমটাকে অ্যাফেক্ট করে এবং ফাইনালি কিন্তু সেই ইনসেক্টটা সেখানে মারা যায়। দে আর অ্যাপ্লাইড টু দ্য ওয়ার্ম হাউস, মিউজিয়াম, হিউম্যান ডুয়েলিং এটসেট্রা। এবং এগুলি প্রধানত ওয়ার্ম হাউস বা মিউজিয়াম বা হিউম্যান ডুয়েলিংয়ে এই সমস্ত জায়গাতে ইউজ করা হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে HCN, SO2, CS2, PH3, CH3, BR ইত্যাদি।
তারপরে আমাদের ফিফথ কোশ্চেন বলছে ক্লাসিফিকেশন অফ ইনসেক্টিসাইডস বেসড অন মোড অফ অ্যাকশন। বলছে ফিজিক্যাল পয়জন, ইট অ্যাফেক্টস দ্য ইন্ডিভিজুয়াল বাই ক্রিয়েটিং ফিজিক্যাল ডিসঅর্ডার্স লাইক এক্সক্লুশন অফ এয়ার অর লস অফ ময়েশ্চার ফ্রম দ্য বডি। মানে এই ধরনের ফিজিক্যাল পয়জনগুলি কী করে, যখন হচ্ছে কোনো মানে টার্গেট ইন্ডিভিজুয়ালের শরীরে সেগুলি সংস্পর্শে চলে আসে, তখন কিন্তু তাদের বডির মধ্যেকার যে ময়েশ্চার বা এয়ার সেগুলি কিন্তু শরীরের বাইরে বেরিয়ে যেতে থাকে, এবং যার ফলে সেই ইনসেক্টটি শরীরটি আক্রান্ত হয় এবং সেই ইনসেক্টটি মারা যায়। এটা হতে পারে এক্সাম্পল হিসেবে তার হতে পারে বা Al2O3 কিন্তু এখানে ফিজিক্যাল পয়জন হিসেবে ইউজ করা হয়ে থাকে। তারপরে বলছে প্রোটোপ্লাজমিক পয়জন, দ্য প্রোটোপ্লাজমিক পয়জন কজেস দ্য প্রেসিপিটেশন অফ প্রোটিন ইনসাইড দ্য সেল। মানে এখানে কি হয়ে থাকে, এই সমস্ত প্রোটোপ্লাজমিক যে পয়জনগুলি সেগুলি সেলের ভিতরে কিন্তু প্রেসিপিটেশন ঘটিয়ে দেয়, এবং যার ফলে কিন্তু সেই টার্গেট পেস্ট্রির পপুলেশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এক্সাম্পল হচ্ছে আর্সেনিডস, তারপরে ফ্যাটি অ্যাসিডস, ইথিলিন অক্সাইড ডেস্ট্রয় দ্য সেলুলার প্রোটোপ্লাজম অফ দ্য মিডগাট এপিথেলিয়াম। মানে এই সমস্ত যে ইনসেক্টিসাইডসগুলি সেগুলি কী করে, ইনসেক্টের যে মিডগাট এপিথেলিয়াম সেখানকার যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের যে সেলগুলি রয়েছে সেগুলিকে কিন্তু ডেস্ট্রয় করে দেয়। তারপরে বলছে রেসপিরেটরি পয়জন, দ্য রেসপিরেটরি পয়জন ইজ কনসেন্ট্রেটেড উইথ দ্য চেকিং অফ অক্সিজেন ইনটেক বাই ব্লকিং দ্য সেলুলার রেসপিরেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অফ রেসপিরেটরি এনজাইম। বলছে এই সমস্ত যে রেসপিরেটরি পয়জনগুলি থাকে সেগুলি কী করে, অক্সিজেন ইনটেকের যে কনসেন্ট্রেশনটা সেটিকে ব্লক করে দেয়, এবং যার ফলে সেলুলার যে রেসপিরেশন পদ্ধতি সেগুলিটাও সেই সমস্ত পদ্ধতিটাও নষ্ট হয়ে যায়, এবং সেগুলি প্রধানত কেন হয়ে থাকে, কারণ সেখানে যে সমস্ত রেসপিরেটরি এনজাইমগুলি থাকে সেগুলোও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাই জন্য। এক্সাম্পল হিসেবে হচ্ছে HCN, তারপরে H2SCO ইত্যাদি। তারপরে বলছে নার্ভ পয়জন, দ্য নার্ভ পয়জন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনহিবিশন অফ অ্যাসিটাইল কোলিনিটারেজ এনজাইম। এই সমস্ত যে নার্ভ পয়জনগুলি রয়েছে ওগুলি কিন্তু কিসের মাধ্যমে হয়ে থাকে, অ্যাসিটাইল কোলিনিটারেজ এনজাইমের মাধ্যমে হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে হচ্ছে CCl4, DDT, নিকোটিন, প্যারাথিয়ন ইত্যাদি। তারপরে হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেন বলছে ক্লাসিফিকেশন অফ ইনসেক্টিসাইডস অন দ্য বেসড অন কেমিক্যাল নেচার। কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে হচ্ছে ইনসেক্টিসাইডসগুলোকে কত ভাগে ভাগ করা যায় সেটি সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে ইনঅর্গানিক ইনসেক্টিসাইডস, বলছে আর্সেনিকাল, ক্যালসিয়াম আর্সেনেট, প্যারিস গ্রিন, আর্সেনিক অক্সাইড এগুলি কিন্তু এই ধরনের ইনঅর্গানিক ইনসেক্টিসাইড হিসেবে কাজ করে। ইট কজেস দ্য ডিসইন্টিগ্রেশন অফ মিডগাট এপিথেলিয়াল সেলস উইথ ভ্যাকুলাইজড সাইটোপ্লাজম অ্যান্ড ক্লাম্পড ক্রোমাটিন অফ নিউক্লি। বলছে এখানে কি হয়ে থাকে, এখানে হচ্ছে মিডগাটের যে এপিথেলিয়াল সেলগুলি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যে ভ্যাকুলাইজড সাইটোপ্লাজম রয়েছে এবং যে সমস্ত ক্রোমাটিন অফ নিউক্লি রয়েছে সেগুলো কিন্তু ক্লাম্পড হয়ে যায়, এবং যার ফলে সেখানে কিন্তু ডিসইন্টিগ্রেশন শুরু হয়ে যায়। তারপরে বলছে ফ্লুরিন কম্পাউন্ড হিসেবে দে কজেস মাস্কিউলার কন্ট্রাকশন, রেগুলেশন, প্যারালাইসিস অ্যান্ড আলটিমেটলি ডেথ। এই সমস্ত ফ্লুরিন কম্পাউন্ড কী করে থাকে, এই সমস্ত ফ্লুরিন কম্পাউন্ডগুলি টার্গেট পেস্ট যেগুলি রয়েছে সেই সমস্ত পেস্টের যে মাস্কিউলার কন্ট্রাকশন শুরু করে দেয়, রেগুলেশন শুরু করে দেয়, সেই সমস্ত মাস্কিউলার পার্টেই প্যারালাইসিস এবং আলটিমেটলি সেই পেস্টটির ডেথ হয়ে যায়। এক্সাম্পল হিসেবে সেখানে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরোসিলিকেট ইত্যাদি এখানে ইউজ করা হয়ে থাকে। তারপরে বলছে আদার কম্পাউন্ডস হিসেবে আদার মাইনর স্টমাক পয়জন অর লিমিটেড ইউজ আর থ্যালিয়াম সালফেট, বোরাক্স, বোরিক অ্যাসিড, লাইম সালফেট ইত্যাদি কিন্তু এখানে ইউজ করা হয়ে থাকে স্টমাক পয়জন হিসেবে। এরপরে হচ্ছে অর্গানিক ইনসেক্টিসাইডস, বলছে হাইড্রোকার্বন অয়েলস, সামার অয়েলস হিসেবে বলছে ইউজ ফর কন্ট্রোল অফ ককিডস অ্যান্ড ইলেকট্রোডিটস। বলছে এখানে কিন্তু ককিডস এবং ইলেকট্রোডিটস হিসেবে এখানে এগুলি ইউজ করা হয়ে থাকে সামার অয়েলস হিসেবে। তারপরে ডরম্যান্ট অয়েলস হিসেবে বলছে ককিডস, অ্যাফিডস, মাইটস ইত্যাদি কন্ট্রোল করার জন্য এগুলি এখানে ইউজ করা হয়ে থাকে। তারপরে বলছে সুপ্রিম স্প্রে অয়েল, বলছে কন্ট্রোল অফ অ্যাফিডস, স্কেলস অ্যান্ড মাইটস ইত্যাদি কন্ট্রোলের জন্য সমস্ত সুপ্রিম স্প্রে অয়েলগুলো ইউজ করা হয়ে থাকে। স্প্রে অয়েল হিসেবে বলছে দিস আর 3 টাইপস, এগুলি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কনসেন্ট্রেটেড ইমালশন বা আরেকটা হচ্ছে ট্যাঙ্ক মিক্স অয়েল হতে পারে। তারপরে বলছে অর্গানিক কম্পাউন্ডস অফ বোটানিক্যাল অরিজিন, সেটা হতে পারে নিকোটিন সালফেট বা নার্ভ পয়জন বা স্টমাক পয়জন। তারপরে বলছে সিনথেটিক অর্গানিক insecticides, বলছে দিস টাইপ অফ ইনসেক্টিসাইডস আর অ্যাপ্লাইড টু দ্য রুট, স্টেম অর লিভস, সিডস অফ প্ল্যান্টস অর অ্যাবসর্বড অ্যান্ড রিচ ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান্টস। মানে এগুলিকে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়ে থাকে, এগুলিকে রুটে বা স্টেমে বা লিভসে বা প্ল্যান্টের সিডসে, তারপরে ইত্যাদি জায়গাতে অ্যাপ্লাই করা হয়ে থাকে, এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু এই সমস্ত যে পয়জনগুলি সেগুলি প্ল্যান্টসের দ্বারা অ্যাবসর্বড হয়ে যায় এবং তারপরে সেগুলি প্ল্যান্টসের ডিফারেন্ট বডি পার্টসে পৌঁছে যায়, এবং তারপরে যখন সেখান থেকে বিভিন্ন রকম ইনসেক্টগুলি যখন সেখান থেকে বিভিন্ন রকম ফিডিংয়ের জন্য সে সমস্ত জায়গা থেকে সাকিং শুরু করে, তারপরে সেই সমস্ত পয়জনের যে এফেক্টগুলি সেগুলি সেই সমস্ত ইনসেক্টের শরীরে হতে থাকে এবং তারপরে সেই ইনসেক্টটি মারা যায়। The insect feeding on the treated plants ingest poison through their sucking mechanism, and systematic insecticides act as both stomach and contact poison। এবং এই সমস্ত যে ইনসেক্টিসাইডসগুলি সেগুলি স্টমাক এবং কন্ট্যাক্ট পয়জন হিসেবে কিন্তু ইনসেক্টের শরীরে কাজ করে। এক্সাম্পল হিসেবে বলছে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, ক্লোরিনেটেড টারপিনস ইত্যাদি।
তারপরে বলছে অর্গানিক সালফার কম্পাউন্ডস, বলছে জেনিটলস, তারপরে হচ্ছে সালফেনন, তারপরে টেট্রাসল ইত্যাদি কিন্তু এই ধরনের কন্ট্যাক্ট পয়জন হিসেবে কাজ করে। তারপরে 7 নম্বর কোশ্চেন বলছে হচ্ছে ডেফিনেশন অফ পেস্ট, বলছে পেস্ট আর অর্গানিজমস ইউজুয়ালি অ্যান অ্যানিমাল হুইচ আর কজ ইলনেস অর ড্যামেজ অর কনজিউম ফুড ক্রপস অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস ইম্পর্টেন্ট টু হিউম্যানস। বলছে পেস্ট কাদেরকে বলা হয়ে থাকে, বলছে পেস্ট হচ্ছে সেই ধরনের অ্যানিমেল যেগুলি কিনা হিউম্যানের যে প্রয়োজনীয় যে ফুড ক্রপস সেগুলিতে ড্যামেজ তৈরি করে এবং হচ্ছে সেই সমস্ত খাবারগুলি প্রচুর পরিমাণে খেয়ে ফেলে এবং সেই সমস্ত শস্যগুলিকে নষ্ট করে দেয়, এদেরকেই পেস্ট বলা হয়ে থাকে। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে ডিভিশন অফ পেস্ট অ্যাকর্ডিং টু নেচার অফ ড্যামেজ। মেজর পেস্ট হিসেবে বলছে দে কজ এক্সটেন্সিভ ড্যামেজ, এটা হিউজ পরিমাণে ড্যামেজ করে থাকে এবং এগুলি মেনলি প্যাডি পেস্টের প্যাডি যে ক্রপ তার উপরে ক্ষতি সাধন করে থাকে। আর মাইনর পেস্ট সম্বন্ধে বলছে এরাও ড্যামেজ করে থাকে কিন্তু এদের যে ড্যামেজের যে পরিমাণ সেটা মেজর পেস্টের তুলনায় কম এবং এরাও কিন্তু প্যাডি ক্রপের উপরেই অ্যাটাক করে থাকে। 9 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু নেচার অফ ফুড হ্যাবিট্যাট, অ্যাকর্ডিং টু নেচার অফ ফুড হ্যাবিট্যাট দ্য ডিভিশন অফ পেস্ট। ফার্স্টে হচ্ছে মনোফেগাস পেস্ট, বলছে দে ফিড অন এ সিঙ্গেল স্পিসিস অফ দ্য হোস্ট প্ল্যান্ট, এক্সাম্পল হচ্ছে স্ক্রিপ্টোফ্যাগা ইনসার্টিকুলাস অন প্যাডি। তারপরে বলছে অলিগোফ্যাগাস পেস্ট, বলছে ফিড অন প্ল্যান্টস বিলঙ্গিং টু সেম ফ্যামিলি, এবং হচ্ছে সেম ফ্যামিলির আন্ডারে যে সমস্ত প্ল্যান্টসগুলি রয়েছে সেগুলি সবকটা প্ল্যান্টসকে এরা খেয়ে ফেলে, এক্সাম্পল হিসেবে বলছে পাইরিস ব্রাসি ফিড অন ক্যাবেজ। তারপরে বলছে হচ্ছে পলিফ্যাগাস পেস্ট, বলছে ফিড অন ডিফারেন্ট প্ল্যান্টস এবং এরা ডিফারেন্ট ফ্যামিলির আন্ডারে যে প্ল্যান্ট এরা বিভিন্ন ধরনের প্ল্যান্ট খেয়ে থাকে, এক্সাম্পল হিসেবে বলছে টারমাইন, লোকাস্ট ইত্যাদি। তারপরে আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে হোয়াই রাইস স্টেম বোরার ইজ কনসিডারেবল অ্যাজ এ মোনোফ্যাগাস পেস্ট, বলছে রাইস স্টেম বোরার ইজ কনসিডার্ড ইন মোনোফ্যাগাস পেস্ট বিকজ ইট ফিডস অন এ সিঙ্গেল স্পিসিস অফ হোস্ট প্ল্যান্ট দ্যাট ইজ প্যাডি। বলছে যে এটা মোনোফ্যাগাস পেস্ট হিসেবে রাইস যে স্টেম এটাকেই কেন বলা হয়ে থাকে, কারণ হচ্ছে এই যে মোনোফ্যাগাস পেস্ট এটা শুধুমাত্র রাইস স্টেমই কিন্তু খেয়ে থাকে এবং রাইস স্টেমকে অ্যাটাক করে থাকে, এই জন্যই কিন্তু প্যাডিকে মোনোফ্যাগাস ক্রপ বলা হয়ে থাকে এবং হচ্ছে এই পেস্টগুলিকে মোনোফ্যাগাস পেস্ট বলা হয়ে থাকে। এবার চলে এসেছি আমরা আমাদের 11 নম্বর প্রশ্ন, বলছে হোয়াট ডু ইউ মিন বাই কেমিক্যাল কন্ট্রোল অফ পেস্ট। বলছে পেস্ট কন্ট্রোল কেমিক্যালস আর দ্য মেজর টাইপস অফ vermin extermination practices used today. Chemicals pest control methods are able to exterminate pests that have not adapted to the deadly substances of the chemical agent and will eradicate the problem fast. বলছে বায়োলজিক্যাল কন্ট্রোলের সঙ্গে সঙ্গে এই সমস্ত কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে পেস্টের যে পপুলেশন সেটাকে কিন্তু কন্ট্রোল করার যে পদ্ধতি সেটাকে কেমিক্যাল ট্রিটমেন্টস বলা হয়ে থাকে এবং এটাকে কিন্তু এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে আমরা যে সমস্ত ইনসেক্টের পপুলেশন সেটাকে খুব ফাস্টলি আমরা তার পপুলেশনটাকে সেখানে ডমিনেট করে দিতে পারি। তারপরে বলছে অ্যাপ্লিকেশন উইল এলিমিনেট ক্রলিং পেস্ট দ্যাট হাইড ইন সার্ভিসেস অ্যান্ড আদার স্মল এন্ট্রি পয়েন্টস। হেয়ার আর মিস্টার টার্মিনেট pest control. We offer professional and effective pest control using chemical pest control methods to exterminate infection. Chemical pest control methods বলছে here are some chemical pest control methods that are widely used today in agriculture, domestic and commercial properties for pest control in various insects and rodents. বলছে যে বিভিন্ন রকমের পেস্ট কন্ট্রোলের জন্য যে সমস্ত কেমিক্যালসগুলি ইউজ করা হয়ে থাকে ওগুলি বর্তমানে এগ্রিকালচারে বা ডোমেস্টিক কেসে বা কমার্শিয়াল প্রপার্টিসের ক্ষেত্রে পেস্ট কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়ে থাকে। ফার্স্টেই বলছে ইনসেকটিসাইড হিসেবে এনি কেমিক্যাল সাবস্ট্যান্সেস দ্যাট আর ইউজ ফর ইনসেক্ট এক্সটারমিনেশন, বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স যেগুলি হতে পারে যেগুলি ইনসেক্ট এক্সটারমিনেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। ইনসেকটিসাইডস হেল্পস এলিমিনেট দ্য ইনসেক্ট ইন এনি লাইফ স্টেজ ইনক্লুডিং ওভিসাইডস, লার্ভিসাইডস, এগস অ্যান্ড লার্ভি। বলছে এই সমস্ত ইনসেকটিসাইডসগুলি লার্ভাল স্টেজের যে কোনো স্টেজেই অ্যাপ্লাই করা হতে পারে, সেটা হতে পারে ওভিসাইড স্টেজে বা সেটা হতে পারে লার্ভিসাইড স্টেজে বা এগে বা লার্ভির ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা হয়ে থাকে। দেয়ার ইজ এ গ্রোয়িং পপুলারিটি টু ইউজ ইনসেকটিসাইডস ডিউ টু দ্য এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। তারপরে বলছে প্রিকশনস শুড বি টেকেন পার্টিকুলারলি ওয়েন ট্রান্সপোর্টিং, মিক্সিং অ্যান্ড অ্যাপ্লাইং ইনসেকটিসাইডস, এবং যখন এই সমস্ত ইনসেকটিসাইডসগুলিকে ট্রান্সপোর্ট করা হবে বা মিক্স করা হবে বা অ্যাপ্লাই করা হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে প্রিকশন নিতে হবে। তারপরে বলছে ফাঙ্গিসাইডস সম্পর্কে, ফাঙ্গিসাইডস হেল্পস ফর দ্য ডিস্ট্রাকশন অফ ফাঙ্গি অ্যান্ড ফাঙ্গাল স্পোর্স। এই সমস্ত ফাঙ্গিসাইডসগুলি কিন্তু ফাঙ্গি এবং ফাঙ্গাল স্পোর্সকে ডিস্ট্রাক্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। দে ক্যান বি ইউজ টু কন্ট্রোল ফাঙ্গি অ্যান্ড দ্যাট ড্যামেজ প্ল্যান্টস ইনক্লুডিং রুটস, মাইল্ডউইজ অ্যান্ড ব্লাইটস।
Natural fungicides can be used as more sustainable and less damaging solution. A list of natural fungicides include tea tree oil, rosemary oil, oregano oil, jojoba oil, তারপরে হচ্ছে সিট্রোনেলা অয়েল, মনোসিরিন, নিমবিন ইত্যাদি। তারপরে বলছে নিমাটিসাইডস, বলছে নিমাটিসাইডস ইজ এ কেমিক্যাল পেস্টিসাইড দ্যাট kills the nematodes which parasitize on plants. Neem oil is the natural extract of the nematicides. The low volatility spreads easily after sprayed on soil, and non-fumigants nematicides spread faster when water has been applied. Some side effects of nematicides include exposure to chemicals, pesticides, poisoning, and groundwater contamination with toxins. বলছে যে নিমাটিসাইডস এটা কী হয়ে থাকে, মানে একদম ডাইরেক্ট নিম প্ল্যান্টের থেকে, নিম লিভসের থেকে যে এক্সট্রাকশন সেটার মাধ্যমে এই নিমাটিসাইডস তৈরি করা হয়ে থাকে, এবং এটা মেনলি যে সমস্ত নিমাটোডসগুলি রয়েছে সে সমস্ত প্যাথোজেনগুলিকে বা পেস্টগুলিকে এখানে মারার জন্য এটি অ্যাপ্লাই করা হয়ে থাকে। এবং এটা যদি জলের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে সেটি অনেক ফাস্ট কাজ করে, এবং সেটি কিন্তু বিভিন্নভাবে মাটির এবং ক্ষেতেরও কিন্তু ক্ষতি করে থাকে যদি হিউজ পরিমাণে এটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে। তারপরে বলছে রোডেন্টিসাইডস, বলছে রোডেন্টিসাইডস আর এ পপুলার হাউসহোল্ড পেস্ট কন্ট্রোল কেমিক্যাল পেস্টিসাইড ডিজাইন টু এলিমিনেট রোডেন্টস সাচ অ্যাজ মাইস এবং র্যাটস। বলছে যে মানে ইঁদুর, তারপরে হচ্ছে মানে গেছো ইঁদুর, নেংটি ইঁদুর, এরকম বিভিন্ন যে স্পিসিস রয়েছে ইঁদুরের, এগুলিকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই ধরনের কেমিক্যাল ইনসেক্টিসাইড ইউজ করা হয়ে থাকে, ইউজুয়ালি অ্যাপ্লাইড ইন দ্য ফর্ম অফ ফুড which the rodent consume. Rodenticides are lethal and do not serve only as repellents. After consuming, the chemical causes dehydration and hemorrhage of the rodent. বলছে এই সমস্ত যে রোডেন্টিসাইডস এগুলি প্রধানত খাবারের সঙ্গে মিশিয়ে কিন্তু এদেরকে খেতে দেওয়া হয়, এবং খেয়ে নেওয়ার পরে কিন্তু এদের কী হয়, ডিহাইড্রেশন এবং হেমারেজ তৈরি হয়, এবং যার ফলে সে সমস্ত রোডেন্টগুলি মারা যায়। এইভাবে কিন্তু এখানে রোডেন্টিসাইডস অ্যাপ্লাই করে রোডেন্টের যে পপুলেশন সেটিকে কন্ট্রোল করা হয়ে থাকে। এই লিস্ট অফ রোডেন্টিসাইডস ইনক্লুডস ওয়ারফ্যারিন, তারপরে হচ্ছে জিঙ্ক ফসফাইড, তারপরে ব্রোমাডিওলোন, তারপরে ডাইফাসিওন, তারপরে হচ্ছে ক্লোরোফ্যারিসিওন ইত্যাদি। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।